তোলা আগের দিন পর্যন্ত কত দূর হয়েছিল? দ্বিতীয় গতিসূত্র বলগতির দ্বিতীয় গতিসূত্র পর্যন্ত হয়েছিল। সিঞ্জন বল, দ্বিতীয় গতিসূত্র কি বলছিল? আমি বই দেখে বলতে বলিনি, খাতা দেখে বলতে বলিনি, পড়িনিস? আগের দিন পড়া, আগের দিনের পড়া পড়ে আসতে হবে, না হলে কিন্তু যাবে পড়ে যাবি, বারংবার বলছি। আচ্ছা, আজকে বলেছিলাম কি পড়াবো? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, আগে দ্বিতীয় গতিসূত্রটা পড়ে নি। তৃতীয় গতিসূত্র কি বলছে? তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। মানে ক্রিয়া করলেই কি হবে? প্রতিক্রিয়া হবে। ক্রিয়া প্রতিক্রিয়া কি দুটোই বল। ক্রিয়া মানে অ্যাকশন ফোর্স, ক্রিয়া বল। প্রতিক্রিয়া বল মানে রিঅ্যাকশন ফোর্স। ধর তোকে আমি থাবড়ালুম, আমার হাত তোর গালের উপর কি দিল? অ্যাকশন ফোর্স। তোর গাল আমার হাতের উপর ঘুরিয়ে একটা ফোর্স দেবে, তাকে কি বলবো? রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল। ধর এইটা হচ্ছে একটা আমাদের ভূমি, এটা হচ্ছে একটা বস্তু যার ভর কত? এম ভরের বস্তু। কত? এম ভরের বস্তু। এম ভরের বস্তু, ওজন আছে। ওজন মানে কি? বল। সে কোন দিকে কাজ করে? ভূমির দিকে, সেন্টারের দিকে, পৃথিবীর থেকে পৃথিবীর সেন্টারের দিকে। তার মানে এই দিকে অ্যাকশন ফোর্স মানে ওজন, এইটা ওজন। ওজন বলটা কে দিচ্ছে? ওজন বলটা কে দিচ্ছে? বস্তুর উপর। বস্তু দিচ্ছে কার উপরে? ভূমির উপরে। ওজন কে দিচ্ছে? বস্তু ভূমির উপর প্রয়োগ করে। তার মানে এটা ক্রিয়া বল। ওজনটা কি? ক্রিয়া বল। কে করছে? বস্তু। ঘুরিয়ে কি করবে? ভূমি ও বস্তুটার উপরে সমান মানের বল লাগাবে। কোন দিকে? পুরো উল্টো দিকে। তার মানে এইটা দিচ্ছে ভূমি বস্তুর উপর প্রয়োগ করে। বুঝছিস না বুঝিনিস? ঘুরিয়ে বস্তুও কি করছে? বস্তু যেমন ভূমির উপর দিচ্ছে, ভূমিও বস্তুর উপর ঘুরিয়ে একটা বল দেয়। এটাকে বলবো অভিলম্ব বল। অভিলম্ব বল। তার মানে ওজন হলো ক্রিয়া আর অভিলম্ব বল হলো প্রতিক্রিয়া। ওই জন্য একে ইংলিশে বলে রিঅ্যাকশন ফোর্স বা নরমাল রিঅ্যাকশন। কি বলে? অভিলম্ব বলকে নরমাল রিঅ্যাকশন বলে। why it is called normal reaction? because it's a reaction force due to the surface on the body. মানে ভূমি দ্বারা বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল। ওজনটা কি? বস্তু দ্বারা ভূমির উপর প্রযুক্ত ক্রিয়া বল। আর অভিলম্ব বলটা কি? ভূমি দ্বারা বস্তুর উপর প্রযুক্ত প্রতিক্রিয়া বল। এখন ক্রিয়া প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর ক্রিয়া করে না। ক্রিয়া আলাদা বস্তু আর প্রতিক্রিয়া দেখ এখানেও তাই। তার মানে তৃতীয় গতিসূত্র থেকে বলতে পারি ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কখনোই একই বস্তুর উপর
ক্রিয়া করে না, সবসময় আলাদা আলাদা। ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর ক্রিয়া করবে না। ক্রিয়া যে বস্তুর উপর ক্রিয়া করবে, প্রতিক্রিয়া অন্য বস্তুর উপর ক্রিয়া করবে। যেমন আমি তোকে থাবড়ালুম, ক্রিয়া কোথায় লাগছে? তোর গালে। প্রতিক্রিয়া কোথায় লাগছে? আমার হাতে। তার মানে এইখান থেকে বলতে পারি ক্রিয়া বলকে যদি আমি ধরি, ক্রিয়া বল মনে কর F1, প্রতিক্রিয়া বল F2, তাহলে আমি বলতে পারবো F1 সমান F2। যদি আমি ভেক্টর দিয়ে লিখি তাহলে এখানে একটা মাইনাস দিতে পারবো ভেক্টর দিয়ে লিখলে। আদারওয়াইজ কি হবে? F1 সমান F2, মানে সমান হবে, মান দুজনেরই সমান। মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? পরস্পরের বিপরীতমুখী। এইখানে এই যে ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক চিহ্ন বোঝায় যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান হলেও এরা পরস্পরের বিপরীতমুখী। বুঝছিস? পরস্পরের কি বিপরীত দিকে কাজ করবে। কত? তার মানে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মধ্যে কোণ কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছিস? তার মানে এরা অ্যান্টি প্যারালাল ভেক্টর। বড় হলে যাবে 180 উল্টো দিকে তো হয়েছে। এবার দেখ, এইখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান বলেই বস্তুটা এখানে দাঁড়িয়েছিল। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার ওজন কোথায়? আমাদের এই মেঝেটার উপরে লাগছে। মেঝেটা কি করছে? ঘুরিয়ে আমার উপরেও প্রতিক্রিয়া বল দিচ্ছে। সমান বলেই আমি দাঁড়িয়ে থাকতে পারছি। যদি না সমান হতো, যদি আমার ওজন বেশি হতো, ভেঙে নিয়ে পড়ে যেত। আর যদি আমার ওজন কম হতো, নর্মাল রিয়াকশন বেশি হতো, মানে অবিলম্ব বল বেশি হতো, তাহলে কি ব্ল্যাক ম্যাজিকের মতন আমি উপর দিকে উঠে আস্তে আস্তে উপর দিকে উঠে যেত। কারণ বলের পার্থক্য থাকলেই কি হবে? এখানে কি এরা দুজন ব্যালেন্স ফোর্স। দেখ, দুজনকে সাম্য অবস্থা রয়েছে। যদি ব্যালেন্স না হয়ে আনব্যালেন্সড ফোর্স হতো, তাহলে কি হতো? যেদিকে বল বেশি সেদিকে গতিশীল হয়ে যেত। তখন কি হতো? যখনই সাম্য মানে মোট বল শূন্য না হলে কি ফোর্স লাগাবো? F সমান ma, F সমান ma। মোট বল সমান ভর ইন্টু বস্তুর ত্বরণ। ত্বরণ পেয়ে যাবো। ত্বরণ পেয়ে গেলেই আবার বেগ পেয়ে যাবো। কত সময় যাচ্ছে সেটাও পেয়ে যাবো, কত দূরত্ব যাচ্ছে সেটাও পেয়ে যাবো। এই হচ্ছে মোশন। এবার তুই যে মোশনের সূত্রগুলো পড়েছিলিস, গতির সমীকরণ, সেইগুলো সব প্রয়োগ আসবে F সমান ma দিয়ে। তাতে টুক চুপ করে যা, চলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। স্যার রৈখিক ভরবেগ কি? যে ভরবেগ পড়েছিলিস ওকেই বলে রৈখিক ভরবেগ। কারণ তুই যে বেগটা পাচ্ছিলিস রেখা বরাবরই তো যাচ্ছিল, ওই জন্য ওকে রৈখিক বেগ বলে। আর ভর দিয়ে সেই বেগকে গুণ করলে কি পাবো? রৈখিক ভরবেগ। আর একটা গতি তোরা পড়বি, পরে পড়াবো এর পরে, সেটা হচ্ছে বৃত্তীয় গতি। সেখানে পাবো কি? কৌণিক ভরবেগ। সেখানে কৌণিক বেগ হবে, কৌণিক ভরবেগ আসবে। ওইখানটা আবার ব্রিজ করাতে হবে বাইরে কার সঙ্গে, কারণ তোর সেরকম অনেকটা জিনিস নেই, কিন্তু ব্রিজ করে পড়তে হবে বেশি জিনিস জানতে গেলে। রৈখিক ভরবেগ মানে এখন জান ভরবেগ। তোরা যে ভরবেগ পড়িছিস, ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে? স্যার ফিজিক্সে একটা জায়গা আছে সেটাকে বলে সংঘর্ষ বা কলিজন। কি বলে? কলিজন। সংঘর্ষ মানে কি? ধাক্কা মারা। এখন ফিজিক্সের টার্মে সংঘর্ষ মানে ধাক্কা, মানে ডাইরেক্ট ধাক্কা মারবে এরকম নাও হতে পারে,
কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী আপ টু 11-12 সংঘর্ষ মানে ডাইরেক্ট বুম, ধাক্কা, ডাইরেক্ট ধাক্কা। অ্যাকচুয়ালি কিন্তু ফিজিক্সের টার্ম অনুযায়ী ওটা নয়। দেখবি অনেক সময় আমরা যখন কেউ সামনে চলে এলো, সেও আসছে তুইও যাচ্ছিস, অনেক সময় প্রবলেম হয়ে যায় না, সেও একই দিকে যেতে যায়, তুই একই দিকে যেতে যাস, সামনাসামনি এসে গেলে আমরা দুজনেই থমকে যাই না, দিস ইজ কলিশন। ওটাকেই বলে ধাক্কা। তোর হয়তো ডাইরেক্ট ধাক্কা হলো নি, কিন্তু টাচ হয়নি, কিন্তু দুজনেরই প্রবলেম হলো, সেটা হচ্ছে কলিশন। তেমন ফিজিক্সের টার্মেও সংঘর্ষ মানে ডাইরেক্ট গিয়ে ধাক্কা মারে। এবার এই সংঘর্ষ যে বললুম, সেই সংঘর্ষ 3 রকম হতে পারে। একটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এই পৃথিবীতে নেই, তবু পড়তে হবে। আর একটা হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা হয় আংশিক স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক, দুটো মিশিয়ে। বাস্তবে যে ধাক্কাগুলো হয় সবই বেশিরভাগ কি আংশিক স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক, আর অস্থিতিস্থাপকও বাস্তবে হয়। তো আমাদেরকে পড়তে হবে কি সংঘর্ষ কি বলছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলছে সংঘর্ষের পূর্বে এবং পরে মোট রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। দেখ এখানে একটা কথা আছে, সংরক্ষণ আর সর্বদা সমান, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হয় কনস্ট্যান্ট, যেটা মানে হচ্ছে ধ্রুবক, সবসময় সমান, আর একটা হচ্ছে কনজার্ভ, দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কিরকম? ধর একেও 100 টাকা দিলাম, ওকেও 100 টাকা আমি দিলাম, একেও দিয়েছি ওকেও দিয়েছি। এ প্রতিদিন 100 টাকাটা নিয়ে আসে পকেটে করে, ঘর চলে যায়। ও 100 টাকাটা খরচ করে ফেলবে, ভয় পায় যে আমি কুরকুরে করে খেয়ে নেবো। ও কি করেছে, ওই 100 টাকাটা ওর মায়ের কাছে রেখে দিয়েছে যে মা ওই পরের মাসে নেবো। এর ক্ষেত্রে ওই টাকাটা কি কনস্ট্যান্ট, সবসময় আছে, পাবো। ওর ক্ষেত্রে কিন্তু টাকাটা কনস্ট্যান্ট নয়, ও কি কনজার্ভ করে একজনের কাছে রেখে দিয়েছে। বুঝছিস না বুঝিস? কনস্ট্যান্ট আর কনজার্ভ বুঝতে পেরেছিস? সংরক্ষিত আর সমান দুটো পার্থক্য আছে। এক্ষেত্রে কি হয়, সংরক্ষিত থাকে মানে আগে আর পরে কি হবে, একই হবে। মানে প্রাথমিক মোট ভরবেগ, যেটাকে আমি লিখতে পারি পি আই মানে ইনিশিয়াল, সমান অন্তিম মোট ভরবেগ। পিএফ ফর্মুলা এটা। অ্যান্সার প্রমাণ কি করে করব? ধর এইটা একটা বস্তু যার ভর কত m1, কি এ এইদিকে যাচ্ছে u1 বেগ নিয়ে, কত আর একটা বস্তু m2 ভর, এটা ভর আলাদা আবার সমান হতে পারে, আমি ধরছি এখানে আলাদা আলাদা ভর। m2 ভর এ এইদিকে যাচ্ছে u2 বেগ নিয়ে। এটা কি সংঘর্ষের আগে, এটা কি সংঘর্ষের আগে মানে ধাক্কা লাগার আগে। এখন এই যে বেগ যদি একই দিকে যায় তাহলে প্লাস, উল্টো দিক থেকে এলে মাইনাস। কারণ দেখ এ এক্স অক্ষ, বেগ কি ভেক্টর রাশি, এক্স অক্ষের দিকে গেলে পজিটিভ নেব, মাইনাস এক্স অক্ষের দিকে এলে নেগেটিভ। ওয়াই অক্ষ নয় খুব, এটা বলে অনেক কিছু হয়ে যাবে, বুঝতে পারবে? এখন এই ট্রেনটা বদলা, তারপর ওইখানে গিয়ে যদি সায়েন্স নাও তাহলে বুঝতে পারবে কি জিনিস আছে। সংঘর্ষের আগে এই যে ইউটা কি বেগ দো,
যদি এক্স অক্ষের দিকে যাস তাহলে পজিটিভ, আর যদি এক্স অক্ষের দিকে নেগেটিভ দিকে আসে তাহলে কি মাইনাস। এবার গিয়ে এখানে কি হলো, সংঘর্ষ ঘটল। সংঘর্ষ ধাক্কা লাগার পরে স্যার এরা কখন ধাক্কা মারবে, মনে করে এরা একই দিকে যাচ্ছে, অবশ্যই প্রথমটার বেগ বেশি হতে হবে দ্বিতীয়টার থেকে, না হলে কোনোদিন ধাক্কা হবে না। তার মানে এইখানে আমি বলতেই পারি u1 মাস্ট গ্রেটার দ্যান u2, আদারওয়াইজ কলিশন উইল নট হ্যাপেন, হবেই না হলে কলিশন। সেইখান থেকে ধাক্কা লাগার পরে m1 ভরের বস্তুটার বেগ হলো v1, কত ধরছি জেনারেল ফর্মুলা রেডি হবে, আর m2 ভরের বস্তুটার বেগ হলো v2। এটা কি সংঘর্ষের পরে। এই যে এই সংঘর্ষটা করলুম, এইটাকে মনে কর এটাকেই বলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা কি সম্পূর্ণ বা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। হয়েছে? তাহলে প্রাথমিক মানে সংঘর্ষের আগে ভরবেগ, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী সংঘর্ষের আগে মোট ভরবেগ, তাই তো, সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। এটাই হয় এই যে ফর্মুলা। এবার সংঘর্ষের আগে এর ভরবেগ ছিল, এর ভরবেগ ছিল, দুজনের যোগ হবে, মোট তবেই তো হবে। ভরবেগ কিন্তু নেগেটিভ হতে পারে, যদি এই দিক থেকে আসতো তখন হতো, যোগই করবো তার ক্ষেত্রে নেগেটিভ আসবে, অটোমেটিক বিয়োগ হয়ে যাবে। এর ভরবেগ কত, m1 u1, ভরবেগ তো ভর ইন্টু বেগ, এর ভরবেগ কত প্লাস m2 u2। আমি বলতে চাইছি যদি ইউটা মানে বস্তুটা যদি এই দিক থেকে আসতো তখন u2 কি হতো, নেগেটিভ হতো, তাহলে m2 ইন্টু মাইনাস u2, তাহলে কত কি হতো, মাইনাস m2 u2। আয়া সমাজ মে ইজ ইকুয়াল সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। কি, এটাই হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এবার এখান থেকে ইউজ করে নিউমেরিক্যাল সলভ করতে হবে। এবার তুই চাইলে m1 টাকে এইদিকে নিয়ে আসতে পারিস, দরকার নেই এগুলো, দরকার। এইটা কি সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। আর একটা সংঘর্ষ হয় কিরকম বলতো, একটা মাটির ডেলা আর একটা প্লাস্টিকের বল গিয়ে তারা চিপকে যায় না, ওইটাকে বলে সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। কি মানে দুজন যখন জুড়ে যাবে, ধাক্কা লাগার পর দুজন অ্যাটাচড হয়ে যাবে, তাদেরকে কি বলবো, সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইটা হচ্ছে রৈখিক ভরবেগ আর রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র আর তার প্রমাণ। এবার তোর এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। নিউটনের তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা একটা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র, এই দুটোর মধ্যে একটা আসে পরীক্ষায়, তাড়াতাড়ি ঢোকো, প্রমাণ করা হবে। দেখ, এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি করছি কি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ। চলে এসো।
নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণটা করব। এইখানটা কিন্তু হ্যাঁ, এইখানটা থাক, এই আঁকাটা থাক, মানে এইখান থেকেই শুরু হচ্ছে, তোকে আবার এখানে তুলতে হবে। হেডিং মেরে দে নিউটনের এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ। বুঝলে? দেখ, এই তো ছিল রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রই হচ্ছে। এইখান থেকে আমি কি করছি, m1 u1, আমি m1 v1টাকে এইদিকে নিয়ে আসছি, সমানে মাইনাস হয়ে যাবে, মাইনাস m1 v1 সমান, ওইদিকে কি ছিল m2 v2 ছিল, এই m2 u2টা ওইদিকে গেলে মাইনাস m2 u2, তাহলে এখান থেকে m1টা কমন যাবে, u1 মাইনাস v1 ইজ ইকুয়াল টু m2 ইন্টু v2 মাইনাস u2। তাহলে এইখান থেকে দেখ আমি বলতে পারবো মাইনাস m1 ইন্টু v1 মাইনাস u1, মাইনাসটা কমন নিবি, তাহলে v1টা প্লাস হয়ে যাবে আর u1টা মাইনাস, সমান m2 ইন্টু v2 মাইনাস u2 লিখতে পারবো। আমি এইটাকেই বলছি m1 ইন্টু v1 মাইনাস u1, মাইনাসটাকে আমি এইদিকেও তো লিখতে পারবো, m2 ইন্টু v2 মাইনাস u2। আমি দুদিকেই সময় দিয়ে ভাগ করছি, কি t দিয়ে ভাগ করছি, তাহলে আমি এটাকে লিখতে পারবো m1 v1 মাইনাস u1 বাই t সমান মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t লিখতে পারবো। দেখ v1টা কি, প্রথম বস্তুটার সংঘর্ষের পরের বেগ, u1টা কি, প্রথম বস্তুটার সংঘর্ষের আগের বেগ। তাহলে প্রথম বস্তুটার বা প্রথম বলটার অন্তিম বেগ, প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় কি হবে, প্রথম বস্তুটা ত্বরণ হয়ে যাবে। তার মানে এইখান থেকে আমি এখানে লিখছি m1 ইন্টু, একে বলতে পারি a1, a1 কি প্রথম বস্তুটার ত্বরণ, সমান মাইনাস m2টা রেখে দিচ্ছি, v2 মানে কি দ্বিতীয় বস্তুটার অন্তিম বেগ, u2টা কি দ্বিতীয় বস্তুটার প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, ত্বরণ, এটা কার ত্বরণ, দ্বিতীয় বস্তুটা, ওই জন্য এঁকে দিচ্ছি a2। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কি প্রথম বস্তুটার উপর ক্রিয়াশীল বল ইজ ইকুয়াল টু মাইনাস দ্বিতীয় বস্তুটার উপর ক্রিয়াশীল বল, এটাই কি ছিল নিউটনের তৃতীয় সূত্র, ইহাই নিউটনের তৃতীয় গতিসূত্র। মাইনাসটা কেন এলো, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত দিকে হয়, স্যার এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে লিখলে আরো সুন্দর হতো, তাহলে আরো বুঝতে সুবিধা হতো, যেহেতু তোদের ভেক্টর নেই সেই জন্য আমি ভেক্টর চিহ্ন দিইনি, না হলে বেগগুলো সব ভেক্টর রাশি, মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে দে, ত্বরণ কি ভেক্টর রাশি, মাথায় ভেক্টর চলে আসবে, বল কি ভেক্টর রাশি, ভেক্টর চিহ্ন চলে এলো, বুঝে গেল যে বল এইদিকে হলে আর একটা বল ক্রিয়াশীল বল যদি এইদিকে হয় আর প্রতিক্রিয়া বল এইদিকে। এটাই প্রমাণ হয়ে গেল কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র। তোকে যদি ঘুরিয়ে দেয় তৃতীয় সূত্র থেকে রৈখিক ভরবেগের সূত্র, তখন এইটা থেকে শুরু করব, তারপর এইটা, তারপরে এই লাইনটা, তারপরে এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা। তাহলে তুই এইটা মনে রাখলেই পরীক্ষা হলে কি করব, পরীক্ষা হলে মনে কর তোকে বলে নে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে তৃতীয় সূত্র, তোকে বলেছে তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, তুই পিছনের পাতায় আগে এটা করে ফেলবি, পিছনের পাতাটা উল্টাবি আর লাস্ট থেকে শুরু করে দিবি, খেলা কত একই তো হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? আয় এরপর দেখ এইটা কি পড়েছিল, স্থিতিস্থাপক সংঘর্ষ, মানে কি দুজন আটকাবে না, ইনফ্যাক্ট এদের দুজন একটা বেগ নিয়ে বেরোবে,
এরপর পড়বো এই সংঘর্ষের মধ্যেই অস্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ ওইখান থেকে তোকে অঙ্ক দেয়। নিউটনের তৃতীয় গতিসূত্রের উদাহরণ কি? বন্দুকের গুলি, কামান। কারণ বন্দুকের গুলি করলে কি, এইদিকে গুলি করলি বন্দুকটা কি হয়, পিছু হাঁটে। কামান তাই, সেরকম কামানের গোলাটা সামনে গেল আর কামানটা পিছু হাঁটে। কেন হাঁটে পিছুর দিকে? ওই যে প্রতিক্রিয়া বলের জন্য। পরে পড়বো ওগুলো হচ্ছে বোধমূলক কোশ্চেনে দেয়, ঠিক আছে, ওখান থেকে অঙ্কও করে। এরপর পড়বো অস্থিতিস্থাপক সংঘর্ষ। হেডিং মেরেতে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো তোকে কোশ্চেন পড়ে বুঝতে হবে কোনটা স্থিতিস্থাপক আর কোনটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। মনে কর এইটা একটা m1 ভরের বস্তু আর এইটা m2 ভরের বস্তু। এর বেগ কত ছিল? u1, এর বেগ u2। হ্যাঁ, u1 is greater than u2। যদি একই দিকে যায়, উল্টো দিকে গেলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে u1 বেশি না হলেও চলবে। এরা সংঘর্ষের পরে, এটা কি সংঘর্ষের পরে না সংঘর্ষের আগে? তো ওদিকটা সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে এরা আসছিল এরকম ভাবে, সংঘর্ষের পরে এরা কি হয়ে যাবে? অ্যাটাচড হয়ে যাবে, স্টিকস টুগেদার, দুজনে একসঙ্গে জুড়ে যাবে। মনে কর এই রকম হয়ে যাবে। সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে এদের একটা বেগ হবে, সেই বেগটাকে আমি ধরছি ভি। কত? দুজনেরই একই বেগ হবে কিন্তু, কারণ দুজন তো একসঙ্গে হয়ে যাচ্ছে। আর এদের এখন ভর কত হয়ে গেছে? m1 প্লাস m2, তাই নয়? দুজন তো জুড়ে গেছে, তাহলে এদের ভর কত হয়? m1 প্লাস m2। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত? m1 u1 প্লাস m2। সংঘর্ষের পরে বেগ m1 প্লাস m2 ভর ইনটু বেগ। তাহলে এই বেগটা কত হবে? v সমান m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস। এটা হচ্ছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগ। আর এই অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়? গতিশক্তির হ্রাস ঘটে। কি হয়? পরে বেগ কমে যাবে, দুজনে একসঙ্গে অ্যাটাচ হয়ে গেলে কি হবে? আস্তে আস্তে যাবে, তখন কি বেগ কমে যাচ্ছে মানে কি? গতিশক্তি কমে যায়। এইখান থেকে তুই লিখতে পারিস স্থিতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে, মানে আগে ও পরে একই থাকে গতিশক্তি। কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষে ক্ষেত্রে গতিশক্তির হ্রাস ঘটে, মানে পরে গতিশক্তি কমে যায়। আগে গতিশক্তি বেশি থাকে, পরে গতিশক্তি কমে যায়। কেন? বেগ কমে যায়। হয়েছে? এইখান পর্যন্ত ভালো করে তুই পড়ে আয়, ঠিক আছে? এরপর থেকে মানে এই রিলেটেড পুরো একদম বল রিলেটেড, এই রিলেটেড নিউমেরিক্যাল, ঠিক আছে? চল।